দর্শক বন্ধু, আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ ৪ঠা মে ২০২৬ এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। খুবই কড়া নিরাপত্তার সঙ্গে দুদফার ভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণনার ব্যাপারেও নির্বাচন কমিশন অনেক বেশি সতর্ক ছিল। অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিন্তু কাল ভোট গণনা হয়েছে, কিন্তু তাও রেজাল্ট তো কালকে খুবই ভালো হয়েছে। বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবং সেই সঙ্গে ব্যাপক আসন নিয়ে জয়লাভ করেছে বিজেপি। আর কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার হতে চলেছে, ডাবল ইঞ্জিন সরকার। যাই হোক, দু একটা জায়গায় এত কড়া নিরাপত্তা থাকার সত্ত্বেও কিছু কিছু ঘটনা ঘটেছে, সেইগুলোই আমি একটুখানি আলোচনা করবার জন্য আজকে আপনাদের সামনে এলাম। থাকছে আরো অন্যান্য কিছু কিছু খবর। ইতিমধ্যেই রাজ্যের ৭৭টি গণনা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা বলয়। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল গণনার দিন যেন কোনো রকম বিশৃঙ্খলা, অশান্তি বা অনিয়ম না ঘটে। আর সেই লক্ষ্যেই নেওয়া হয়েছিল একাধিক কড়া পদক্ষেপ। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়মুক্ত রাখতে বড়সড় প্রশাসনিক বন্দোবস্ত করা হয়েছিল। কমিশন সূত্রে খবর, রাজ্য জুড়ে গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ১৬৫ জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছিল। এদের প্রত্যেকের উপর দায়িত্ব ছিল নির্দিষ্ট গণনা কেন্দ্রের কাজকর্ম তদারকি করা। প্রতিটি ধাপ সঠিকভাবে হচ্ছে কি না তা নিশ্চিত করা। শুধু তাই নয়, যেসব কটা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ ছিল সেখানে মূল অবজারভারকে সহায়তার জন্য অতিরিক্ত অবজারভারও নিয়োগ করা হয়েছিল। ফলে প্রত্যেকটা স্তরে নজরদারি আরও জোরদার করা হয়েছিল। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছিল তারা কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। কারণ ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটলেও গণনা পর্বকে ঘিরে উত্তেজনা চরমে ওঠার সম্ভাবনা ছিল। আর সেই কারণেই আগেভাগে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছিল কমিশন। অন্যদিকে শুধুমাত্র গণনার ভিতরের প্রক্রিয়া নয়, গণনা কেন্দ্রের বাইরের পরিস্থিতিও যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তার জন্য কড়া ব্যবস্থা হয়েছিল। কমিশন জানিয়েছে ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছিল, যারা গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয় পর্যবেক্ষণ করবেন। তাদের মূল কাজ হবে ভিড় নিয়ন্ত্রণ করা, সম্ভাব্য উত্তেজনা প্রশমিত করা এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে একেবারে দ্রুত ব্যবস্থা নেওয়া। তবে পুলিশ অবজারভারদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল কমিশন। স্পষ্টভাবে জানানো হয়েছিল তারা কোনোভাবেই গণনা কক্ষে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ গণনার ভিতরের প্রক্রিয়ায় তাদের সরাসরি কোনো ভূমিকা থাকবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে কমিশন
গণনার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিতে চেয়েছিল। গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও শক্ত করতে আগেই বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল। কমিশন জানিয়েছিল শুধুমাত্র কিউআর কোড লাগানো আই কার্ডধারীরাই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এখানেই কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা হলো যে গতকালকে মমতা ব্যানার্জিকে দেখা গেল যে উইদাউট আই কার্ড তিনি ভেতরে ঢুকেছিলেন এবং গণনা তো মোটামুটি চলছিলই, কিন্তু সন্ধেবেলার দিকে আধ ঘন্টা গণনা বন্ধ থাকে, সেখানে অনেক রকম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে অভিষেক ব্যানার্জিকে তিনি উইদাউট আই কার্ড এবং সিকিউরিটি সহ তিনি ভেতরে ঢুকে গেছেন। অবশ্য তাকে পরে বের করে দেওয়া হয়। তাহলে এতটা কড়া নিরাপত্তা থাকার সত্ত্বেও তারা এরকমভাবে ভেতরে ঢুকলেন কি করে? আরও বলা হয়েছিল যে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এতে করে অনুপ্রবেশ বা বিশৃঙ্খলার সম্ভাবনা অনেকটা কমে যাবে বলে মনে করেছিল কমিশন। অথচ আমরা দেখলাম যে যেখানে একটা মাছি বলতে না পারার মতন ব্যবস্থা থাকার সাথে অভিষেক সিকিউরিটি নিয়ে উইদাউট আই কার্ড ভেতরে ঢুকে গেল। কেন এই জিনিসটা হলো আপনারাই বলুন। এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল কমিশন, সেটা হচ্ছে যে গণনা কেন্দ্রের ভেতরে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। অথচ আমরা কালকে দেখলাম যে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনেই মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকেছিলেন। পরে অবশ্য আমরা জানতে পারি যে ওই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং হচ্ছিল, সেখানে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, মানে শুভেন্দু অধিকারীর দলের পক্ষ থেকে যে কাউন্টিং এজেন্ট ওখানে দেওয়া হয়েছিল, তিনি রীতিমতন পুলিশের সঙ্গে মানে একটা বাকবিতণ্ডায় জড়ান এবং তিনি পরিষ্কার বলেন যে মমতা ব্যানার্জিকে তাহলে আপনারা ফোন নিয়ে ঢুকতে দিয়েছেন কেন, এই বলে তিনি কয়েকটা ইংরেজি বাক্যও তাদেরকে বলেন। শেষ পর্যন্ত ফোনগুলো কমিশন জানতে পেরে বাজেয়াপ্ত করে নেয়। এই সিদ্ধান্তের পেছনেও একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ হলো ভোট গণনার গোপনীয়তা বজায় রাখা। দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম ভুয়ো তথ্য বা গুঞ্জন ছড়ানো রোধ করা। আর তৃতীয় কারণ হচ্ছে পুরো প্রক্রিয়াকে প্রযুক্তিগতভাবে নিরাপদ রাখা। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি অনেক অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন যে তার নাকি আই কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে এটা ইমোরাল ভিক্টরি, নট মোরাল ভিক্টরি, এবং তিনি বলেছেন যে উই উইল বাউন্স ব্যাক। তিনি কি বলেছেন আপনারা শুনুন। এটা জোর করে ফোর্সফুলি করেছে, এসআইআর থেকে শুরু করে অ্যাট্রসিটিস থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট অ্যারেস্ট করা থেকে শুরু করে ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে ইভেন যারা জিতেছে তাদেরও সার্টিফিকেট দিচ্ছে। ইট ইজ টোটালি লুট লুট লুট। উই উইল বাউন্স ব্যাক, উই উইল বাউন্স ব্যাক। You see my card? They are not allowing me also. Do you think it is winning? It's a immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and prime minister and home minister, it is totally illegal and we will ask for counter mandate. এবার বলি আরো একটা খবর, যে রিকাউন্টিং এর দাবি উঠেছে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে। সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি এবং অপরদিকে বিজেপি প্রার্থী ছিলেন পীযূষ কনোরিয়া। সেখানে আবার রিকাউন্টিং এর দাবি করা হয়েছে। খুব কম ব্যবধানে জিতেছে
তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তো যাই হোক, এখনো পর্যন্ত রিকাউন্টিং সেখানে চলছে, ফলাফল বেরোলে আমি আপনাদের জানাবো। এবার নেক্সট হচ্ছে, মমতা ব্যানার্জি কিন্তু এখনো পর্যন্ত রিসাইন করেননি। নিয়ম অনুযায়ী শাসক দল যদি হেরে যায় এবং অন্য দল যদি অপোজিশন অর্থাৎ অপোজিশন পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত। যেমনটা আমরা 2011 সালে দেখেছিলাম, যে 2011 সালে যখন আমরা দেখেছিলাম যে তৃণমূলকে ক্ষমতায় আসতে সংখ্যাগরিষ্ঠতা যখন পেয়ে যখন জয়লাভ করেছিল, তখন ঠিক ওই দিনই ঠিক দুপুরবেলায় কিন্তু বামফ্রন্ট সরকারের তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি কিন্তু সঙ্গে সঙ্গে রিজাইন করেছিলেন। অতএব এক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি সঙ্গে সঙ্গে রিজাইন না করেন, তাহলে হয়তো লোকভবন থেকে কোনো পদক্ষেপ হয়তো নেওয়া হতে পারে। তিনি তো আজকে বিকেল 4টের সময়, মানে মমতা ব্যানার্জি আজকে বিকেল 4টের সময় একটা প্রেস কনফারেন্স করবেন বলেছেন। আর যাই হোক, তিনি কি পরিকল্পনা করছেন তা আমরা তো এখন তো কেউ জানি না। রিজাইন না করেন, তাহলে হয়তো লোকভবন থেকে কোনো পদক্ষেপ হয়তো নেওয়া হতে পারে। তিনি তো আজকে বিকেল 4টের সময়, মানে মমতা ব্যানার্জি আজকে বিকেল 4টের সময় একটা প্রেস কনফারেন্স করবেন বলেছেন। আর যাই হোক, তিনি কি পরিকল্পনা করছেন তা আমরা তো এখন তো কেউ জানি না। খবরটা এলে আমি আপনাদেরকে জানাচ্ছি। যাই হোক, এই প্রতিবেদনটি আপাতত এই পর্যন্তই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী প্রতিবেদন। নমস্কার।